নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আশঙ্কাটাই সত্যি হলো, শেষ পর্যন্ত চট্টগ্রামের নিম্ন আদালতে, দায়রা আদালতে জামিন পেলেন না চট্টগ্রামের পুণ্ডরীকাক্ষ ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভু। তার হয়ে সওয়াল করার জন্য সুপ্রিম কোর্ট থেকে 12 জন আইনজীবী গিয়েছিলেন, ওকালতনামা সঙ্গে নিয়েছিলেন। সওয়াল জবাব হয়, কিন্তু বিচারক জামিন দেননি। সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল দেশদ্রোহিতা ছাড়াও চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আছে, তাই জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে। সেই যুক্তিতে দায়রা আদালত জামিন মঞ্জুর করেননি। এখন চিন্ময় প্রভুর আইনজীবীরা হাইকোর্টে নিশ্চয়ই অ্যাপিল করবেন। আসলে বিনা বিচারে চিন্ময় প্রভুকে যতদিন খুশি আটকে রাখার পরিকল্পনা করেছে জঙ্গি ইউনূসের সরকার। কারণটা খুব স্পষ্ট, এই অন্তর্বর্তী সরকার সনাতন বিরোধী। তারা সনাতনীদের এথনিক ক্লিনজিং চায়। যদিও অন্তর্বর্তী সরকার, তাদের উপদেষ্টারা বারবার একটা কথা বলেছেন যে তারা ধর্মীয় বিভাজন করবেন না দেশ শাসন করার ক্ষেত্রে, কিন্তু তাদের মুখের কথা আর বাস্তবে রুক্ষ জমিতে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে বিন্দুমাত্র কোনো মিল নেই। আসলে চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছে ইউনূসের সরকার, জামাত, হেফাজত ইত্যাদি শক্তিগুলো। কারণ যে 8% কাছাকাছি হিন্দু পপুলেশন আছে বাংলাদেশের, কমতে কমতে মানে 71 সালে যদি 23 থাকে, এখন 8% এসে দাঁড়িয়েছে। সেই সনাতনীদের একজোট করে রাস্তায় নেমেছিলেন চিন্ময় প্রভু। 8 দফা দাবি, তার মধ্যে আলাদা সংখ্যালঘু মন্ত্রক, সনাতনীদের উপর যে সমস্ত অত্যাচার হয়েছে তার বিচার, দুর্গাপুজোয় ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানে সনাতনীদের জন্য আলাদা উপাসনা গৃহ প্রভৃতি। আগে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ ছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। তার পুরোধা ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সজল দাশগুপ্ত, 75 বছর বয়সী মানুষ, চট্টগ্রামের বাসিন্দা, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তার বিরুদ্ধে এবং ওই পরিষদের অনেকের বিরুদ্ধে খুনের মামলা, বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। সেই জন্য তারা আত্মগোপন করে আছেন, আইনজীবীদের মাধ্যমে সওয়াল করছেন। সেই জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ একটু পিছনের সারিতে চলে গেছে। তার জায়গা নিয়েছে সনাতন জাগরণ সমিতি, তার নেতৃত্বে চিন্ময় প্রভু। প্রথমে চট্টগ্রামে, তারপরে রংপুরে দুটো বৃহৎ সমাবেশ করেছেন। সেই সমাবেশের তাক লাগানো ভিড় হয়েছিল। তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় লং মার্চের ঘোষণা করেছিলেন। তিনি যদি জেলে না থাকতেন তাহলে গত বছরের শেষের দিকে খুলনা, যশোরেও সনাতনীদের সভা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত চিন্ময় প্রভুর জনপ্রিয়তা এবং সনাতনীদের তিনি যেভাবে ঐক্যবদ্ধ করছেন তাতে ভয় পেয়েই ইউনূসের জঙ্গি সরকার বিনা বিচারে তাকে জেলবন্দি করে রেখেছে। ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছিল। আমার ধারণা এবার ভারত সরকার আরও একটা কঠোর পদক্ষেপ নেবে। অনেকে বলছেন যে কঠোর পদক্ষেপের মানে কি? কঠোর পদক্ষেপের মানে হচ্ছে কূটনৈতিক পদ্ধতিতে চাপ সৃষ্টি করা। কারণ একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত সরকার কূটনৈতিকভাবেই তাদের যা বক্তব্য জানাতে পারে, এবং সেটা ভারত সরকার করেওছে। বাংলাদেশের মধ্যে এখন বিশেষ করে সেনাপ্রধান এবং কয়েকজন উপদেষ্টার মুখে ভারত বিরোধিতার সুরটা একটু কম। কিন্তু ইউনূসের হাতেও তো আর সব কিছু নেই। তার সরকারের নিয়ন্ত্রক হচ্ছে জামাত, হেফাজতে ইসলাম, জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, হিজবুত তাহরিরের মতো এই র্যাডিক্যাল ইসলামিস্টরা চিন্ময় প্রভুর যাতে জেল মুক্তি হয় সেটা চাইছে না। তাই বাধ্য হয়ে ইউনূসও তাদের চাপের মুখে নতি স্বীকার করেছেন। তবে সেনাপ্রধান ইউনূসকে কার্যত চেতাবনী দিয়ে দিয়েছেন। তার আগে দুটো কথা বলি। বাংলাদেশ সিভিল সার্ভিস, যেমন আমাদের ইউপিএসসির মাধ্যমে আমলাতে নিয়োগ হয়, বাংলাদেশেও আছে। সেখানে চূড়ান্ত তালিকা
তৈরি হয়েছিল তাতে 56 জন সনাতনীর নামও ছিল এবং প্রশাসনিক ক্যাডারে এবং অন্যান্য সহযোগী ক্যাডারে, কিন্তু সংশোধিত যে তালিকা বের হয়েছে তাতে একজনের নামও নেই। অর্থাৎ ইউনূস সরকারের সংখ্যালঘু বিদ্বেষ যে কোন পর্যায়ে পৌঁছেছে নানা ঘটনায় সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। দেখুন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে, যেমন ওখানকার বস্ত্র শিল্প যেটা রপ্তানি করে বাংলাদেশ সরকার প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করে সেটা ঢুকছে। অনেকে বস্ত্র শিল্পে যারা যুক্ত ছিলেন তারা কাজ হারিয়েছেন, তারা বেআইনিভাবে ভারতে ঢুকে এখানকার বস্ত্রশিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। দিল্লি পুলিশ একটা উদ্যোগ নিয়েছে, দিল্লি পুলিশের বিভিন্ন সেক্টরে ঝরঝরে বাংলা বলতে পারেন, বুঝতে পারেন, লিখতে পারেন এমন অফিসারদের বা এমন লোকদের পুলিশে নিয়োগ করা হবে, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে বাংলায় কথা বলতে পারবেন, সহজে আইডেন্টিফাই করা যাবে। অন্যথায় ভুল হচ্ছে, পশ্চিমবঙ্গের বাঙালিকেও বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে ভুলবশত, সেটা যাতে না হয় দিল্লি পুলিশ এই উদ্যোগটা নিয়েছে। তবে বাংলাদেশে চাঞ্চল্য ফেলে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রথম আলোকে দিয়ে এক সাক্ষাৎকারে। 1 জানুয়ারি এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, যেদিন অভ্যুত্থানের 150তম দিন হচ্ছে। সেনাপ্রধান দর্থহীন ভাষায় জানিয়েছেন ভারতের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক যাতে হয় তার জন্য সবার উদ্যোগী হওয়া উচিত। তার কারণ হিসাবে বলেছেন যে ভারতের উপর বাংলাদেশও অনেকাংশে নির্ভরশীল, আবার ভারতেরও বাণিজ্যিক স্বার্থ আছে। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকলে চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্ট শান্ত থাকবে। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যে বিরোধ চলছে বিশেষত চট্টগ্রাম অঞ্চলে, কক্সবাজার অঞ্চলে, নাফ নদীর উল্টো দিকে মংডোতে আরাকান আর্মি পুরোটা দখল করে নিয়েছে। তারা হয়তো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদের অস্তিত্বের কথা জানান দেবে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। তাই ভারতকে এখন গুড হিউমারে রাখার প্রয়োজনীয়তা হয়েছে। কয়েকদিন আগে বিএনপির কয়েকজন নেতা তার স্ত্রীর শাড়ি পরিয়েছিলেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। 4 দিনের মধ্যে কলকাতা দখল করার দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রাক্তন সেনাকর্তারা, যারা অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। জঙ্গি জেহাদিরা চিকেন নেক আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল, উত্তর পূর্বকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল। সেই প্রেক্ষিতে সেনাপ্রধানের ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ জঙ্গি জেহাদিদের এই আস্ফালন আখেরে যে বাংলাদেশের ক্ষতি করছে, বাংলাদেশের অখণ্ডতা যে বিপন্ন হতে পারে, চট্টগ্রামে যে আবার সেখানে স্বাধীনতার দাবিতে মানুষ সরব হতে পারেন, আরাকান আর্মি চট্টগ্রামে ঢুকে যেতে পারে, যে 6 লক্ষ রোহিঙ্গা আছেন আরাকান আর্মি তাদেরকে মংডো থেকে বিতাড়িত করতে পারেন। এখনও 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আরও 6 লক্ষ রোহিঙ্গা আসলে 20 লক্ষ রোহিঙ্গা হবে। তাহলে ইউনূস তার দেশের পূর্ব প্রান্তের দিকেই তো এখন তাকানো উচিত। অনর্থক ভারতীয় আধিপত্যবাদ, ভারতের বিরোধিতা, এইসব কথা বলার অর্থ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটানো। এবং আরাকান আর্মির সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক আছে। তাই সেনাপ্রধান ইউনূস, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূসকে কার্যত বার্তা দিয়েছেন যে ওই ভারত বিরোধী লম্বা চওড়া কথা বলা বন্ধ করতে হবে, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে মর্যাদার ভিত্তিতে। আমরা তো চাই মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আয়তনে ছোট, লোকসংখ্যায় ছোট, ভারতের মতো বৃহৎ শক্তির কাছে অবশ্যই ছোট, কিন্তু স্বাধীন সার্বভৌম একটা দেশ, তার নিজস্ব আত্মমর্যাদা আছে। আমরা তো সেই আত্মমর্যাদাটাকে মাথায় রেখে যথাযোগ্য সম্মান দিয়েই
কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এতদিন চালিয়ে এসছি। ভারতীয় আধিপত্যবাদ বলতে কি বোঝায়, এটা একটুখানি কেউ যদি পরিষ্কার করে বুঝিয়ে বলেন খুব সুবিধা হয়। এটা টার্ম কয়েন করলাম, সেটাকে বলে গেলাম, লোক খ্যাপালাম, এটা তো বেশি দিন চলতে পারে না। বাংলাদেশে বিশেষ করে বস্ত্রশিল্প এবং অন্যান্য জায়গায় উচ্চ পদে বা স্কিল হ্যান্ড টেকনিক্যাল লোক ভারত থেকে আছে, তারা অনেকে চলে এসছেন। ভারতের কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা গুটিয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়েছে, এবং ভারত বাংলাদেশের জঙ্গিশাহির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে মতামত তৈরি করেছে। সেটা সেনাপ্রধান জানেন, এবং সেই জন্য তিনি শান্তি এবং সমঝোতার বার্তা দিয়েছেন। এটা পরিষ্কার ইউনূসের সরকারকে বার্তা, তার জঙ্গি সহযোগীদের বার্তা। অর্থাৎ ভারতকে হোস্টাইল করলে পরে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেনাপ্রধান এই সহজ বিষয়টা বুঝেছেন এবং বুঝে তিনি তার বক্তব্য দর্থহীন ভাষায় জানিয়েছেন, কার্যত ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়েছেন। এবং তিনি বলেছেন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন হচ্ছে অত্যন্ত জরুরি, না হলে যে অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, পুলিশের উপর অনাস্থা, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। এবং সেনাপ্রধান এটাও বলেছেন যে অভ্যুত্থানের পরে তো 5 মাস কেটে গেছে, পরিস্থিতি তো আগের থেকেও খারাপ হয়েছে। এবং দেখুন, সেনাপ্রধান বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা সুস্পষ্ট বিভাজন রেখা থাকা দরকার, এবং সেনাবাহিনী রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন হবে। দেখুন, সেনাবাহিনী এবং তার প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে ইউনূস সরকার টিকে আছে তাদের সমর্থনের উপর। তারাই আসলে ক্ষমতার ভরকেন্দ্র। তারা বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছিল, কারণ সেনা সরাসরি ক্ষমতা দখল করতে চায়নি। অতীতে সেনা ক্ষমতা দখল করলেও তার ফল ভালো হয়নি বলে সেনাপ্রধান মনে করেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা হলো সেনা, সেটা কিন্তু ওয়াকারুজ্জামান দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন। এবং তার বক্তব্যের অন্তর্নিহিত বিষয় একটা খুব স্পষ্ট, তিনি যে মূল চালিকা শক্তি, তিনি যে আসল ক্ষমতার কেন্দ্র। অভ্যুত্থানের 150 দিনের মাথায় সাক্ষাৎকার দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলে যে জিনিসটা আছে, সেটা সেনাবাহিনীর দয়ায় আছে। তাদের কাজকর্ম নিয়ে সেনাবাহিনী নাখুশ। এবং ইউনূস যে বারবার বলছিলেন না, এবং তার জঙ্গি সহযোগীরা আগে সংস্কার পরে নির্বাচন, সেনাপ্রধান বলেই দিয়েছেন যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো ছাড়া সংস্কার হয় না। এটা আমরা বারবার বলছি। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পাদন করা, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়ার। ওদের হাতে নেই ভুবনের ভার। অন্তর্বর্তী সরকার কেন সংস্কার করবে? সংস্কার করবে নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার। তাই রাজনৈতিক বন্দোবস্ত আমি তুলে দিলাম, এনজিও কালচারকে ফিরিয়ে আনলাম, ওতে গ্রামীণ ব্যাংক চলতে পারে, 18 কোটি মানুষের বাংলাদেশ চলতে পারে না, এটা সেনাপ্রধান সরাসরি বলে দিয়েছেন। এবং তিনি রয়টার্সকে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন, ইউনূস যেদিনকে জাতিসংঘে গেলেন, সেখানেও তিনি বলেছিলেন সেনাবাহিনী রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন থাকুক। তার এই অবস্থান থেকে কিন্তু তিনি সরে আসেননি। অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিলেন, তার বক্তব্যের অন্তর্নিহিত সুর এটাই যে তারাই হচ্ছে মূল চালিকা শক্তি ইউনূসের, তাদের সমর্থনের উপর ইউনূস সরকার টিকে আছে। কিন্তু ইউনূস সরকারের কাজকর্ম নিয়ে তারা যারপরনাই ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এবং ভারতের বিরুদ্ধে যে উচ্চস্বরে নানা ধরনের কথা বলা হচ্ছে,
উপদেষ্টারা বলছেন, ছাত্ররা বলছেন এটা সেনাপ্রধানের নাপাসান। তিনি তো জানেন প্রকৃত অবস্থাটা কি। ভারতকে হোস্টাইল করলে বাংলাদেশের মানচিত্র এক থাকবে না। ভারত কিন্তু সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, কিন্তু তাও এক থাকবে না। কেন থাকবে না সেটা সেনাপ্রধান জানেন এবং সেই জন্যই তিনি সুর বদলেছেন, অবস্থান বদলেছেন। দেখুন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের কি বলেছেন? 3টে শক্তির সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। 1 ভারত, 2 চীন, 3 আমেরিকা। সুসম্পর্ক। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি জানিয়েছিল, কূটনৈতিক নোট এসেছে। তৌহিদ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন দুদেশের সম্পর্ক শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের উপর নির্ভর করবে না। তাই ইউনূস সরকারও জানেন যে ভারত সরকার শেখ হাসিনাকে কোনোদিন বাংলাদেশে ফেরাবে না। এটা জঙ্গি জেহাদিদের আস্ফালনকে একটু সংযত করবার জন্যই এসব কথাগুলো বলা। কিন্তু ইউনূস প্রশাসনের মধ্যে থেকে কোর্স কারেকশনের একটা স্বর পাওয়া যাচ্ছে। তৌহিদ হোসেনের বক্তব্যে পাওয়া যাচ্ছে, সেনাপ্রধানের বক্তব্যে পাওয়া যাচ্ছে। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন না কয়েকদিন ধরে। তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি উঠেছিল বাংলাদেশে, জঙ্গি জিহাদি এবং উপদেষ্টা ছাত্ররা করেছিল, ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান, পররাষ্ট্র উপদেষ্টা। তারা জানেন 3 দিক দিয়ে বাংলাদেশ ভারত দিয়ে ঘেরা। এই বৃহৎ প্রতিবেশী 4র্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তার ফলাফল কি মারাত্মক হতে পারে। বিলম্বিত বোধোদয় শুভ লক্ষণ, কিন্তু শুধু ইউনূসের কর্ণকুহরে সেনাপ্রধানের বক্তব্যের অন্তর্নিহিত সুরটা কি পৌঁছবে, সেটার উপরে কিন্তু নির্ভর করবে আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক।